আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ। বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, অনেক লড়াই সংগ্রাম করে বিএনপির আজকের এই অবস্থান বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে, কিন্তু বারবার ফিনিক্স পাখির মতন ঘুরে দাঁড়িয়েছে। কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে এখনো অনেক ষড়যন্ত্র চলছে ও অপপ্রচার করা হচ্ছে। অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি 47 বছর যা কিছু ভালো তা সবকিছু দিয়েছে এই বিএনপি বাংলাদেশকে। আমরা সেই দল যে আমরা উড়ে এসে জুড়ে বসিনি, আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছি। বন্ধুরা, আমাদের নেতা জিয়াউর রহমান আমাদের এই দেশকে স্বাধীন করেছেন। বন্ধুগণ, দলীয় সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিয়ে গণতন্ত্রকে হুমকিতে না ফেলার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। একই সাথে তিনি এতগুলো নোট অফ ডিসেন্ট রেখে গণভোটে যাওয়ার দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করেন। দুপুরে রাজধানীর পুরানো পল্টন মোড়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অর্জন রক্ষা ও নাগরিক অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন। জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রেখে অক্টোবরের প্রথমে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়নে একমত হওয়ার আহ্বান জানায় গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। দলীয় এজেন্ডাকে চাপিয়ে দিতে যে বাংলাদেশের যে ভবিষ্যৎ, গণতান্ত্রিক ভবিষ্যৎ, সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেভাবে বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই, মেহরবানি করে সেটাকে ঝুঁকির মধ্যে নিয়ে যাবেন না। এতগুলো প্রশ্নে ভিন্নমত রেখে, নোট অফ ডিসেন্ট রেখে পৃথিবীর কোথাও কোনো গণভোট অনুষ্ঠিত হয়নি। বাংলাদেশে অতীতের গণভোটের অভিজ্ঞতাটা ভালো না। রাস্তায় মিছিল করে পিআর পদ্ধতি প্রতিষ্ঠিত হবে না। কারো চাওয়ার থাকলে ইশতেহার দিয়ে নির্বাচনে জয়ী হয়ে তারপর তা বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে রাজধানীর কাকরাইলে তারুণ্যের রাষ্ট্র চিন্তার তৃতীয় সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, বিচার বিভাগের স্বাধীনতা না থাকলে একটা রাষ্ট্র আর টিকে থাকে না। তিনি আরও বলেন, যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারের উপদেষ্টা হয়েছে সেদিনই ধারণা করা গেছে তারা রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখতে পারবে না। একই সাথে একটি দল সরকারে ও বিরোধী দলে থাকতে পারে না। পিআর যদি চাইতে হয় সেটা তো ডিসাইড করবে জনগণ। আমরা কে কয়টা রাস্তায় মিছিল করলাম, বিভাগীয় পর্যায়ে কে কয়টা সভা করলাম, 1000-2000 লোক নিয়ে মিছিল করলাম, তাতে কি পিআর প্রতিষ্ঠিত হয়ে গেল? আপনারা নির্বাচনী ইশতেহারে আপনাদের দাবিগুলো উল্লেখ করে নির্বাচনে আসুন। জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয়, ইশতেহারের পক্ষে রায় দেয়, আপনারা সেটা বাস্তবায়ন করবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। চাকসু নির্বাচনে মোট 11টি পূর্ণাঙ্গ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবে। দুপুরে চাকসু ভবনের সামনে রেভলিউশন ফর স্টেট অফ হিউম্যানিটি নামে নতুন প্যানেল ঘোষণা করেছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট। এতে সহসভাপতি কেফায়েতুল্লাহ, সাধারণ সম্পাদক কাজী শাহরিয়ারুল্লাহ, সহ সাধারণ সম্পাদক জুনায়েদ শিবলি মনোনীত হয়েছেন। তফসিল অনুযায়ী আগামীকাল 21 সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থিতা ঘোষণা করা হবে। 25 সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রচারে নামবেন প্রার্থীরা। আগামী 12 অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সহসভাপতি পদে প্রতিনিধিত্ব করবেন কেফায়েতুল্লাহ, আইয়ার 20-21 সেশন। আমরা সর্বোপরি আশা করি যে শিক্ষাঙ্গন, শিক্ষা প্রতিষ্ঠান সব শিক্ষার্থী বান্ধব হবে। চাকসু নির্বাচনটাকে দলের প্রভাব মুক্ত করতে পারি, তাহলে এই শিক্ষার্থীদের আসলে অধিকার পূরণের জন্য আসলে আমরা একটা ডিফারেন্সিয়েট করতে পারবো, আমরা একটা প্ল্যাটফর্ম পাবো।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ নির্বাচনে প্রার্থীদের বিরামহীন প্রচার চলছে। সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন হল, শহীদ মিনার সহ বাইরের বিভিন্ন আবাসিক এলাকায় প্রার্থীরা তাদের প্যানেল এবং নিজেদের জন্য ভোট চেয়ে প্রচার চালাচ্ছেন। সকাল 10:30টার দিকে শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে সম্মিলিত শিক্ষার্থী জোটের ব্যানারে ইসলামী ছাত্র শিবির 24 দফা ইশতেহার ঘোষণা করেছে। দীর্ঘ 35 বছর পর আগামী 25 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। শতভাগ আবাসন নিশ্চিত করার পূর্ব পর্যন্ত প্রশাসন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে সমন্বয় করে অগ্রাধিকার ভিত্তিতে আবাসন ভর্তুকি প্রদান করা, ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকায় চুরি ও ছিনতাই রোধে নিরাপত্তা বলয় তৈরি করা, বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে যৌথভাবে রিসার্চ ও ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা, গবেষণা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ SPSS, পাইথন বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি জানাবেন যে রাকসু নির্বাচনে প্রার্থীরা ভোটারদের কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং শিক্ষার্থীরা কি বলছেন? ষষ্ঠ দিনের মতো আজকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ স্থান এখানে ভোটারদের যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং তারা কথার ছলে কিন্তু তাদের যে নির্বাচনী ইশতেহার সেটি তুলে ধরছেন এবং ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। এবং তারা যেই বিষয়টি আসলে রাখছেন ইশতেহারের মধ্যে বা সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসিক যেই সংকট রয়েছে এগুলো, পাশাপাশি সাইবার বুলিং তার প্রতিরোধে কাজ করবেন এমনটি আসলে শিক্ষার্থীদেরকে জানাচ্ছেন। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত বৃহস্পতিবারে পোষ্যকোটা যেই পূর্ণবহালের প্রতিবাদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আমরণ অনশন করছেন। মূলত এখন পর্যন্ত 21 ঘন্টা পেরিয়ে গেলেও তারা এই আমরণ যে অনশন সেখানে তারা রয়েছেন এবং তারা এই পোষ্যকোটার বিরুদ্ধে কিন্তু অবস্থান রয়েছে। এখানে একজন প্রার্থী রয়েছেন সালাউদ্দিন আম্মার, যিনি GS প্রার্থী। আমি একটু তার সাথে একটু কথা বলবো। একটু জানাবেন যে এটা আসলে আমাদের এর সবাই প্রার্থী, আমাদের সোহরাওয়ার্দী হলের প্রার্থী আছে, উনি কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদপ্রার্থী, এখানে আছে সজীব খান ভাই আছে AGS পদপ্রার্থী। এখানে তারা এই উৎসব মুখর একটা রাকসু সেই জায়গায় কিন্তু তারা সেগুলা বাদ দিয়ে রেখে সেখানে অনশনে বসছে। একটা মীমাংসিত ইস্যুকে জাস্ট 5 দিন আগে এভাবে মানে রাকসুটাকে বানচালের একটা অপচেষ্টা প্লাস শিক্ষার্থীদের ভিতরে একটা মানে কনফিউশন তৈরি করার জন্য পরিকল্পিতভাবে এই যে পরিবেশ সৃষ্টি করলো, এটা আসলে মানে আমার মনে হয় যে শিক্ষার্থীদের এক থেকে ভয়ঙ্কর একটা মানে পজিশনে যাওয়া আমাদের জন্য এখন বাধ্য হয়ে গেছে আর কি। শুনছিলেন, আমরা কিছুক্ষণ আগেও দেখেছিলাম যে এই যে অনশনের কারণে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। পরবর্তীতে তারা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে গাড়িতে করে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেওয়ার তারা চেষ্টা চালিয়েছেন। তবে শিক্ষার্থীরা তাদের অবস্থান অনড় রয়েছেন, তারা কোনো ধরনের প্রাতিষ্ঠানিক যে সুবিধা তারা নেবেন না এবং তারা বলছেন যে পোষ্যকোটার এই জুলাই আগস্টে যে তারা আন্দোলন করেছিলেন সেই আন্দোলনে যেহেতু অনেক প্রাণ ঝরেছে তারা কোনো রক্তের সাথে বেইমানি করতে চান না এবং তারা বলছেন যে কোনো ধরনের পোষ্যকোটা সেটি তারা আসলে মেনে নেবেন না এবং সেই পোষ্যকোটা তারা বলছেন যে অনেক আগেই সেটা কবরস্থ করা হয়েছে। তো রাকসু নির্বাচনের প্রচারণা পাশাপাশি আমরণ অনশনের সর্বশেষ এই ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্যকোটা পুনর্বহলের প্রতিবাদে কাফনের কাপড় পরে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল 5টা থেকে প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচি পালন করছেন তারা। এর মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 18 সেপ্টেম্বর ভর্তি কমিটির সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের পোষ্যকোটায় ভর্তির সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পোষ্যকোটা পুনর্বহলের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে কাফনের কাপড় পরে আসাদুল ইসলাম নামে এক শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। তার সঙ্গে একাত্মতা পোষণ করে অনশনে যোগ দেন আরো 10 থেকে 15 জন শিক্ষার্থী। লাশ যাবে
এখান থেকে মেডিকেলে যাওয়ার জন্য আসি নাই, অসুস্থ হয়ে ফুটেজ খাওয়ার জন্য আসি নাই। মেডিকেলে যাব না, লাশ যাবে এখান থেকে অ্যাম্বুলেন্সে। ডাকসু নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এই পুষ্যকুটার ইস্যুটাকে আবার সামনে নিয়ে আসছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আগামী 25 তারিখ ডাকসু নির্বাচনও হবে এবং সেই সাথে পুষ্যকুটার একদম চিরতরে অবসান হবে, এটা আমরা আশাবাদী। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে দুটি এনজিওগ্রাম মেশিনের একটি নষ্ট। 4 বছরেরও বেশি সময় পার হলেও এটিকে মেরামত করা হয়নি। কেনা হয়নি নতুন কোনো মেশিনও, ফলে একটিতে কাজ করায় রোগীদের প্রয়োজনীয় সেবা দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। অথচ প্রতি মাসে হাসপাতালটিতে শত শত রোগী হার্টের পেস মেকার ও রিং বসানোর প্রয়োজন হয়, কিন্তু তা সম্ভব হয় না। চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল মাহমুদের পাঠানো রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। গেল 4 বছর ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে অকেজো অবস্থায় পড়ে রয়েছে 6 কোটি টাকা মূল্যের হৃদরোগ নির্ণয়ের এনজিওগ্রাম মেশিনটি। দীর্ঘদিন ব্যবহারের অনুপযোগী হয়ে থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সংযুক্ত অন্যান্য যন্ত্রাংশ। ফলে রক্তনালী পরীক্ষা, রিং পরানো, ব্লক নির্ণয় কিংবা পেসমেকার প্রতিস্থাপনের মতো কাজে নেমে এসেছে স্থবিরতা। সরকারি হাসপাতালে এনজিওগ্রাম করাতে খরচ 2000 টাকা থেকে 5000 টাকা। এদিকে বেসরকারি ল্যাবে খরচ দাঁড়ায় 20000 টাকা থেকে 22000 টাকায়। ফলে গড়ে 250 জনেরও বেশি রোগী সেবা নিতে আসেন এ হাসপাতালের হৃদরোগ বিভাগে। তবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও পরীক্ষার সুযোগ পাচ্ছেন না অনেকেই। পেসমেকারটা আসলে অন্যান্য কোনো প্রাইভেট হসপিটালে করলে আমাকে যেটা আসলে চার্জ করেছিল যে 1 লক্ষ টাকা তাদেরকে আসলে দিতে হবে, বাট সেই জিনিসটা আমি এখানে শুধুমাত্র 2000 টাকা গভর্নমেন্ট ফিটা দিয়ে আমি আমার আব্বুর অপারেশনটা আসলে সাকসেসফুল করাতে পেরেছি। মেশিন দুইটার মধ্যে একটা নষ্ট। হ্যাঁ, একটা রুগী ঢুকছে আমার মামা, উনি প্রায় 2 ঘন্টা ধরে আছে। অনেক রুগী এখানে ওয়েটিংয়ে বসে আছে, সকাল 8টা থেকে বসে আছে, এখন বাজে দিনের 1টা। রিং লাগাইতে বললো, লাখখানিক টাকার মধ্যে হবে। এখানে 70,000 টাকা বাইরে থেকে আমেরিকার একটা ভালো রিং আছে, ওটা লাগাই দিয়ে বলছে আর কি। আগামী বুধবার আমার অপারেশন। বাইরে লাগতে 2 লাখ টাকার উপরে, 3 লাখ টাকাও চাইছে অনেকে। এদিকে হাসপাতালে বিদ্যমান সমস্যার কথা স্বীকার করে রোগীদের ভোগান্তির কথা জানান কনসালটেন্ট কার্ডিওলজিস্ট। আর একটা মেশিন আছে, একটা মেশিনের মধ্যে আমরা প্রতিনিয়ত অন অ্যান এভারেজে আমাদের 20 থেকে 25টা কেস আমাদের সকাল থেকে যতক্ষণ পর্যন্ত কেস থাকে আমরা চেষ্টা করি রোগীদেরকে সেবা প্রদান করার জন্য। যদি আমাদের খুব দ্রুত আরেকটা ক্যাথল্যাব মেশিন যদি আমরা স্থাপন করতে পারি, তাহলে আমাদের রোগীদের অনেক উপকার হবে। দ্রুতই আরেকটি এনজিওগ্রাম মেশিন আনার ব্যবস্থা করবে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা রোগী সহ সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, আরটিভি। রাজধানীর যাত্রাবাড়িতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গেল রাত 1টার দিকে ধলপুর বৌবাজার লিচু বাগানের একটি ভবনের 7ম তলায় এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মোহাম্মদ তুহিন হোসেন, তার স্ত্রী ইবা আক্তার, 2 ছেলে তাওহিদ ও তানফির। তুহিন মোতালে প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। তাদের বাড়ি মাদারীপুরের সদর উপজেলায়। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় এসি বিস্ফোরিত হয়। মুহূর্তে ঘরে আগুন লেগে গেলে তারা 4 জনে পুড়ে যান। 4 জনের অবস্থায় গুরুতর বলে জানান চিকিৎসকরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সুপারিশের পরও চাকরি ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি 2007 সালে নিয়োগ বাতিল হওয়া 330 জন পুলিশ কর্মকর্তার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে তাদের নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার ও চাকরিতে যোগদানের আবেদনটি আটকে আছে বলে জানান ভুক্তভোগীরা। এতে দুশ্চিন্তায় আছেন তারা, তাই দ্রুতই চাকরিতে যোগদান নিয়ে সরকারের সহযোগিতা চান ভুক্তভোগী পুলিশ কর্মকর্তারা। নাজমুল হুদার রিপোর্ট। দলীয় বিবেচনা ও ঘুষ লেনদেনে নিয়োগের অজুহাতে 2007 সালে 757 জন পুলিশ কর্মকর্তার নিয়োগ বাতিল করে তৎকালীন সরকার। সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও বেনজির আহমেদের একটি সাদা কাগজের স্বাক্ষরে এ সিদ্ধান্ত হয়। সে সময় শারীরিক যাচাই বাছাই, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, মেডিকেল পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হওয়া সত্ত্বেও কর্মক্ষেত্রে যোগদান করতে পারেননি তারা।
প্রায় 17 বছর পর নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার ও চাকরিতে যোগদানের আবেদন করেছে তাদের 330 জন। আবেদন যাচাই বাছাই করে গত মে মাসে পুলিশ সদর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় সুপারিশ করে প্রধান উপদেষ্টার দপ্তরে বিবেচনার জন্য পাঠানো হয়। সুপারিশের পরও এখন পর্যন্ত ফাইলটি আটকে থাকায় চাকরি ফিরে পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। পুলিশ হেডকোয়ার্টার থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন, অর্থ এবং আইন মন্ত্রণালয়ের শেষ সুপারিশটি করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যায়, সে থেকে আজ পর্যন্ত আমরা কি কারণে, কেন, কোন অপরাধের কারণে সে সামারিটি আটকে আছে। এই ফ্যাসিস্ট বিদায়ের পরে 14 মাস এটার পিছনে ঘুরতে ঘুরতে এখন নিঃস্ব বউ বাচ্চা নিয়ে আমি অনেক অসহায় জীবনযাপন করতেছি। এখন আমরা যে মেয়েরা 40 জন ছিলাম, এটা দলীয় আর দুর্নীতির জন্য বাদ দিছে, আমরা তো কোনো দল করি নাই। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার যেন মৌলিক ও মানবিক দিক বিবেচনা করে চাকরি পুনর্বহালের সিদ্ধান্ত নেয় দাবি ভুক্তভোগীদের। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত আমাদের নিয়োগ বাস্তবায়ন করে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য। বয়স এখানে বড় কোনো ফ্যাক্টর না, আমাদের যে স্ট্রেংথ আছে সেই সম্পূর্ণ স্ট্রেংথ দিয়ে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এসব অভিযোগ তুলে চাকরি থেকে বের করে দেওয়া খারাপ দৃষ্টান্ত বলে মনে করেন সাবেক আইজিপি নুরুল হুদা। তবে সাধারণত চাকরি তাদের নেয়ার পরে বেশ কিছুদিন পরে এই সমস্ত অভিযোগ ওঠা এবং এই সমস্ত চাকরি থেকে বের করে দেওয়া, এগুলো খুব খারাপ দৃষ্টান্ত। নিয়োগকালীন আমরা সমস্ত শর্তাদি, সমস্ত যোগ্যতা যথাযথভাবে পরীক্ষা করে দেখি, সেইটার বন্দোবস্ত করতে হবে। এর আগে 1991 সালে বাতিলকৃত সাব ইন্সপেক্টরদের 1997 সালে বিশেষ প্রক্রিয়ায় চাকরিতে পুনর্বহাল করা হয়। নাজমুল হুদা, RTV, ঢাকা। আজ থেকে শুরু এশিয়া কাপের সুপার 4। প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। দ্বিতীয় রাউন্ডে আসার পর টাইগারদের নজর এখন ফাইনালে। লঙ্কানরা চিরচেনা প্রতিপক্ষ হওয়ায় ম্যাচে ভালো লড়াই হবে বলে জানান পেস বোলিং কোচ শন টেইট। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। মাত্র একদিন আগেই পরম বন্ধু বনে যাওয়া শ্রীলঙ্কা এখন বাংলাদেশেরই প্রতিপক্ষ। সুপার 4-এর প্রথম ম্যাচটাই এখন বাঘে সিংহের লড়াই। এশিয়া কাপের আগে লঙ্কানদের সিরিজ হারালেও টুর্নামেন্টের গ্রুপ পর্বে জারিত আসালাঙ্কার দলের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। 6 উইকেটের বড় জয় পায় দলটি। ম্যাচের আগে সেটা স্বীকারও করলেন শন টেইট, তবে এই ম্যাচ নিয়ে আশাবাদী তিনি। আমরা একে অপরকে বেশ ভালোভাবে চিনি। প্রথমত আমরা সুপার 4-এ এসেছি, এটা ভালো ব্যাপার। আমরা এখান থেকে সামনের দিকে যেতে চাই। আশা করি ম্যাচটিতে ভালো একটা লড়াই হবে। চলতি টুর্নামেন্টে প্রথমবারের মতো দুবাইতে খেলতে যাচ্ছে লিটন তামিমরা, যেখানে স্পিনাররা পেয়ে থাকেন বাড়তি সুবিধা। তাতে টাইগারদের একাদশে দেখা যেতে পারে অতিরিক্ত এক স্পিনার। এদিকে টুর্নামেন্ট জুড়ে ছন্দেই আছে লঙ্কানরা। 3 ম্যাচের 3টিতেই জয়। এই ম্যাচেও সেই ধারা অব্যাহত রাখার লক্ষ্য দলটির। যদিও ব্যাটিং কোচ থিলানা কান্দাবি এগিয়ে রাখছেন না কোনো দলকেই। আমরা বাংলাদেশের সাথে প্রায়ই খেলি, মানে গত 3-4 মাসের মধ্যে আমরা প্রায় 4-5টা ম্যাচ খেলেছি। তাই আমরা তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানি এবং আমি নিশ্চিত আমাদের ছেলেরা একটা ভালো লড়াই দেবে। এদিকে শ্রীলঙ্কান শিবিরে বড় ধাক্কা খেয়েছেন দুনিত ওয়ালালাগে। আফগানিস্তান ম্যাচ চলাকালীন হারিয়েছেন নিজ বাবাকে। এরপর দেশে ফিরে গেলেও আজই দলের সাথে যোগ দেবেন তিনি। থাকতে পারেন ম্যাচের একাদশেও। রাফি আমিন, RTV। কুমিল্লার বুড়িংচর উপজেলার দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলে চুরির অভিযোগে আটক এক যুবককে কুকুর লেলিয়ে অমানবিকভাবে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় মিলের 3 নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থানার আরিয়াল গ্রামের মোহাম্মদ শান্তু ইসলাম, সদর থানার মুরমা গ্রামের আলামিন ওরফে লিপু এবং বরিশাল জেলার উজিরপুর থানার মালিকান্দা গ্রামের মোহাম্মদ সজীব হাওলাদার। তারা সবাই ওই মিলের নিরাপত্তা কর্মী। বেলা 11টায় র্যাবের কুমিল্লা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানির কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। যখন স্টিল মিলে জয়চন্দ্র সরকার প্রবেশ করে তখনই তাকে চোর সন্দেহে পেটানো হয়। এক পর্যায়ে আসামিরা পৈশাচিকভাবে বিদেশি কুকুরের মাধ্যমে লেলিয়ে দেয় এবং কামড়িয়ে ভিকটিমকে নির্যাতন করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বুইচং থানায়
একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে ধৃত করা হয়েছে। তাদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য বুড়িচং থানায় হস্তান্তর করা হবে। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের এজেন্টদের নিয়ে এজেন্ট ব্যাংকিং সম্মেলন করেছে মধুমতি ব্যাংক পিএলসি। সকালে মতিঝিলে ডিসিসিআই ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান, এজেন্ট ব্যাংকিং এর প্রধান সুমন রায়, এজেন্ট ব্যাংকিং এর কর্মকর্তাগণ এবং উক্ত অঞ্চলের এজেন্টবৃন্দ। আবার শুরু হয়েছে শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার চট্টগ্রাম অঞ্চলের অডিশন। সকালে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আঞ্চলিক পর্বের প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষক ও বিচারকরা। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় 1500 শিক্ষার্থী 12টি ইভেন্টে অংশ নেয়। সারা দেশে 100টি স্থানে আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতা শেষে বিভাগে বিজয়ীদের নিয়ে ঢাকায় ন্যাশনাল মার্কস অলরাউন্ডারের চূড়ান্ত প্রতিযোগিতা হবে। আবুল খায়ের গ্রুপের কর্মকর্তা অনিক আশরাফ বলেন, 3টি গ্রুপ থেকে সেরা 3 অলরাউন্ডারের প্রত্যেকে পাবে 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবেন সর্বমোট 1 কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি।